প্রাচীনকাল থেকে যাতায়াতের সবচেয়ে সুলভ মাধ্যম হচ্ছে জাহাজ। কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন এই সুবিশাল দৈত্যাকৃতির জাহাজগুলোকে কিভাবে নির্মাণ করা হয়? নির্মাণের পর কিভাবে এই জাহাজগুলোকে সমুদ্রে নামানো হয়? কখনো কি ভেবেছেন টাইটানিক জাহাজ দুর্ঘটনার পর জাহাজের কোন ডিজাইনটিকে পরিবর্তন করা হয়েছে? তার কারণে এই বিশাল ক্রুজ শিপগুলির দুর্ঘটনায় ডোবার চান্স প্রায় ৯৯% কমে যায়। এইসব ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। যে কোনো জাহাজ নির্মাণের পূর্বে প্রথমে তার ব্লু প্রিন্ট তৈরি করা হয়, যার মধ্যে ওই জাহাজের ওজন, আকার আর অভ্যন্তরের সুবিধার ডিটেইলস উল্লেখ করা হয়। একটি জাহাজ নির্মাণ করতে প্রায় ৩ থেকে ৪ বছর পর্যন্ত সময় লাগে, কারণ এই জাহাজের এক একটি পার্টগুলিকে আলাদাভাবে নির্মাণ করা হয়, আবার সেগুলিকে জয়েন করা ইঞ্জিনিয়ারদের কাছে অনেক চ্যালেঞ্জিং একটি কাজ। স্পেশালি বেস তৈরির সময় 1 ইঞ্চি ভুলের কারণে পুরো জাহাজ পানিতে ডুবতে পারে, প্লাস কোটি কোটি টাকা নষ্ট। একটি জাহাজের ওজন প্রায় 1 লাখ টনেরও বেশি হয়ে থাকে। ডিপেন্ড করে জাহাজের আকারের উপর। ক্রুজ শিপ নির্মাণের পূর্বে লক্ষ্য রাখতে হয় একসঙ্গে যেন বেশি লোক সফর করতে পারে। পানিতে চলা এই শহরটি নির্মাণ কাজের জন্য সুবিখ্যাত কোম্পানিদেরকে কন্ট্রাক্ট দেওয়া হয়, যাদের মধ্যে রয়েছে STX, স্যামসাং হেভি ইন্ডাস্ট্রি আর মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রির মতো বিখ্যাত কোম্পানিগুলোর নাম উল্লেখযোগ্য। এই কোম্পানিগুলো জাহাজ নির্মাণের জন্য সমুদ্রের পাশে একটি পৃথক ওয়ার্কশপ তৈরি করে। এর কারণ স্বপ্নের শহরকে বাস্তবে দেখার জন্য কোনো ফ্যাক্টরিতে তৈরি করে তারপর সমুদ্রে নামানো অসম্ভব কাজ। এই কারণে কোম্পানিগুলি সমুদ্রের পাশে একটি ওয়ার্কশপ তৈরি করে, যেখান থেকে সহজেই বিশাল জাহাজকে তৈরি করার পর সমুদ্রে নামানো সম্ভব হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জাহাজের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রি দ্বারা নির্মাণ করা আইডা প্রাইমা জাহাজের মেকিং প্রসেস নিয়ে আলোচনা করব, যেটি ৩০০ মিটার লম্বা একটি ক্রুজ শিপ। আইডা প্রাইমা জাহাজটি তৈরি করার জন্য কোম্পানির নাগাসাকির পাশে অবস্থিত সমুদ্রে জাহাজ নির্মাণের কারখানায় একটি ওয়ার্কশপ তৈরি করে। এরপর সেখান থেকে পানি খালি করে ব্লক করে দেওয়া হয়। মোটামুটিভাবে সমুদ্রের মধ্যে জাহাজ তৈরির জন্য একটি ইয়ার্ড করা হয়, যার মধ্যে সর্বপ্রথম ছোট ছোট ব্লক রাখা হয়, আর এই ব্লকের উপরই শুরু করা হয় জাহাজ নির্মাণের কাজ। সর্বপ্রথম কাজ হলো জাহাজের শক্তিশালী বেস তৈরি করা, কারণ সম্পূর্ণ জাহাজের ভর থাকবে এই তলদেশের উপরই। আইডা প্রাইমার বেস তৈরি করার জন্য মজবুত স্টিলের ব্যবহার করা হয়, যা সমুদ্রে দীর্ঘদিন ভেসে থাকতে সক্ষম। অন্যদিকে লোহা বা অন্য কোনো ধাতু দিয়ে তৈরি করা জাহাজের তলদেশ বেশি দিন লাস্টিং করে না, কারণ নোনা পানির কারণে খুব জলদি জং ধরে যায়। এই কারণে জাহাজ ম্যানুফ্যাকচারিং এর সময় জাহাজের বেজের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। জাহাজের বেজ তৈরি করার জন্য মোটা স্টিল শিট একটির উপরে আরেকটি রাখা হয়, এরপর তার উপরে স্টিলের রড রাখা হয়, আবারও একবার স্টিল শিটকে রডের উপরে লাগানো হয়, আর এইভাবেই তৈরি হয়ে যায় জাহাজের স্ট্রং ভিত। এরপরে শুরু হয় জাহাজের দেয়াল তৈরির কাজ। এর জন্য স্টিল শিট আর রডের ব্যবহার করা হয়। বেজ আর দেয়াল তৈরি হওয়ার পরেই জাহাজের মধ্যে পৃথক রুম, হল, কেবিন এছাড়াও অন্যান্য কাজ শুরু করা হয়। আর এই সবকিছু নির্মাণের জন্য স্টিলেরই ব্যবহার করা হয়। ধীরে ধীরে জাহাজের ডেক যত উঁচু হতে থাকে, জাহাজের রুম, হল, কেবিনের দেয়াল আর ফ্লোরে ব্যবহৃত স্টিলের চাদরগুলোর থিকনেসকে কমিয়ে দেওয়া হয়। যদিও সম্পূর্ণ জাহাজটিকে স্টিল আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়, কিন্তু ক্রুজ শিপের ক্ষেত্রে জাহাজের বেজে স্টিলের চাদরকে অনেক মোটা রাখা হয়। আইডা প্রাইমা মোট 18 ডেকের একটি জাহাজ। বাইরের স্ট্রাকচার সম্পন্ন হওয়ার পর শুরু হয় অভ্যন্তরীণ ছোটখাটো কাজ, যেমন জাহাজের ওয়ারিং করা, এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে বৈদ্যুতিক কানেকশন জয়েন করা আর লাইট লাগানোর কাজ। এরপর স্টিলের চাদরের উপরে কাঠের ফ্লোর তৈরির কাজ শুরু করা হয়। ইলেকট্রিসিটির কাজ সমাপ্তির পর কাঠ আর কাচের সাহায্যে জাহাজের ভিতরে যাত্রীদের থাকার জন্য রুম তৈরি করা হয়, যাতে ডিজাইন জাহাজের ক্লাস অনুসারে তৈরি করা হয়। জাহাজের বেসিক কাজ শেষ হলে জাহাজের ভিতরে সুইমিং পুল, বার, রেস্টুরেন্ট, থিয়েটার, রুম, জিম, ক্লাব, এমনকি ক্রিমিনালদের জন্য জেলও নির্মাণের কাজ শুরু করা হয়, যা এই চোখ ধাঁধানো বিশালাকার স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। আর এই কাজটি করার জন্য ওয়ার্কারদের অনেক পরিশ্রম আর সময়ের প্রয়োজন পড়ে, কারণ জাহাজের এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ক্রুজ শিপকে লাক্সারি বানায়। এরপর তৈরি করা হয় জাহাজের ছাদে লাগানোর সুবিশাল কাঁচ, যেটি ভেন্টিলেশনের কাজ করে থাকে। আর এই কাজটি সবশেষে করা হয়। এই সুবিশাল কাঁচের ছাদটিকে জাহাজের বাইরে প্রথমে তৈরি করা হয়, এরপর কাজটিকে ক্রেনার মেশিনের সাহায্যে ফিট করে দেওয়া হয়। এরপর জাহাজে ইঞ্জিন লাগানো হয়, তারপরে লাগানো হয় অ্যালুমিনিয়াম এবং স্টেনলেস স্টিলের তৈরি চালক পাখা। এই পাখাটি যত স্পিডে ঘুরবে জাহাজও তত গতিতে চলতে থাকবে। এই কারণে বড় বড় ক্রুজ শিপে অনেকগুলো চালক পাখা লাগানো হয়। সম্পূর্ণ স্ট্রাকচার নির্মাণের পর
জাহাজে জংরোধক কেমিক্যালের প্রলেপ দেওয়া হয়, যাতে জাহাজটি জং ছাড়াও বছরের পর বছর চলতে পারে। জংরোধক কেমিক্যালের প্রলেপ দেওয়ার পর শুরু করা হয় জাহাজকে রাঙিয়ে তোলার কাজ। ক্রুজ শিপ ছোট কিংবা বড় হোক, তাকে সর্বদা সাদা রং দিয়ে পেইন্টিং করা হয়। এর কারণ হলো সাদা রং সানলাইটকে রিফ্লেক্ট করে, আর এই ছোট্ট সায়েন্টিফিক টেকনিকের কারণেই জাহাজের কুলিংয়ের খরচ কিছুটা কমে যায়। এরপর জাহাজে ব্র্যান্ডিং এবং লোগো লাগানোর কাজ শুরু হয়ে যায়। এরপর ফাইনাল টেস্টিং হয়, তাতেও কিছুটা ঘাটতি মনে হলে তখনই তা মেরামত করা হয়। আর এইভাবেই সুবিশাল জাহাজের ম্যানুফ্যাকচারিং প্রসেস ধীরে ধীরে সম্পূর্ণ হয়। কিভাবে সমুদ্রে নামানো হয়? এখন জাহাজ তো নির্মাণ হয়ে গেল, কিন্তু এই সুবিশাল জাহাজকে কিভাবে সমুদ্রে নামানো হবে? কেবল একটি সামান্য ভুলের কারণে কোটি কোটি টাকা নষ্ট হয়ে যেতে পারে। এই সুবিশাল জাহাজগুলোকে পানিতে নামানোর জন্য জাহাজ কোম্পানি ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে। জাহাজ সমুদ্রে নামানোর জন্য ফ্লোটিং আউট লঞ্চিং পদ্ধতিটি সবচেয়ে সহজ আর কমন পদ্ধতি। স্টার্টিংয়েই বলেছিলাম, জাহাজ নির্মাণের জন্য ইয়ার্ডে প্রথম পানিরোধক স্পেস তৈরি করা হয়। সেখানে কনস্ট্রাকশনের কাজ করা হয়। জাহাজের কনস্ট্রাকশন সম্পন্ন হওয়ার পর আবার পানি দিয়ে পূর্ণ করে দেওয়া হয় শিপ ইয়ার্ডটিকে। এরপর ইয়ার্ড থেকে সব ব্লক সরিয়ে দেওয়া হয়, ফলে সমুদ্রের পানি ইয়ার্ডের পানির সঙ্গে মিশে যায় আর সহজেই জাহাজকে সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাওয়া যায়। এছাড়াও জাহাজকে পানিতে নামানোর জন্য পৃথক 3টি পদ্ধতির সাহায্য নেওয়া হয়। নাম্বার 1, গ্র্যাভিটেশনাল লঞ্চিং। এই পদ্ধতিতে জাহাজকে কনস্ট্রাকশনের পর শিপ ইয়ার্ডের বাইরে বের করে সমুদ্রের কিনারাতে রেল ট্র্যাকের মতো স্ট্রাকচার সেট করা হয়। এরপর ট্র্যাকটিতে তেল আর গ্রিজ দিয়ে পিচ্ছিল করা হয়, যাতে জাহাজ পিছলে সহজেই সমুদ্রে নামতে পারে। নাম্বার 2, এয়ারব্যাগ লঞ্চিং। এই টেকনিকে সিলিন্ডারের মতো দেখতে এই এয়ারব্যাগগুলির উপরে জাহাজকে রেখে দেওয়া হয়, আর এই এয়ারব্যাগগুলি সমুদ্রে জাহাজকে নামানোর কাজ করে থাকে। নাম্বার 3, মেকানিক্যাল লঞ্চিং। এই পদ্ধতিতে জাহাজকে বৃহৎ ক্রেনের সাহায্যে পানিতে নামানো হয়। এই পদ্ধতিটি ছোট জাহাজের জন্য সুইটেবল, কিন্তু বড় জাহাজের ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ একটি টেকনিক। কারণ অনেক সময় মেশিন জাহাজের ভর সহ্য করতে না পেরে মেশিন ভেঙে জাহাজ পড়ে যায়, ফলে কোম্পানির কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন হলো, টাইটানিক দুর্ঘটনার পর কেন আর কোনো ক্রুজ শিপ ডোবে না? 1912 সালে সমুদ্রের গভীরে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ঘটনার সঙ্গে আমরা সবাই পরিচিত। মর্মান্তিক ঘটনার কারণে 1500 জন যাত্রী প্রাণ হারায়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, টাইটানিক দুর্ঘটনার পর জাহাজ ডোবার সংখ্যা হঠাৎ করে কেন কমে গেল? এর পেছনের প্রধান কারণ হল জাহাজ নির্মাণের ক্ষেত্রে আমূল পরিবর্তন। টাইটানিক সেই যুগের পৃথিবীর সবথেকে বৃহত্তম জাহাজ ছিল, আর এই জাহাজের নির্মাণে কাঠের ব্যবহার করা হয়েছিল সবচেয়ে বেশি। আসলে টাইটানিককে লাক্সারি আর অ্যাট্রাকটিভ জাহাজ হিসেবে কনস্ট্রাকশন করা হয়েছিল, আর এই কারণেই টাইটানিক জাহাজের অভ্যন্তরীণ কনস্ট্রাকশনে বেশিরভাগ কাঠের ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে বর্তমান ক্রুজ শিপগুলিতে কেবলমাত্র স্টিল শিটের ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও কাঠের ওজন অনেক বেশিও হয় এবং পানি লাগলে সেটা আরও বেশি ভারী হয়ে যায়। আর এই কারণে যখন টাইটানিকের বেজে পানি ঢুকতে শুরু করে, তখন জাহাজের ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল। এতই বেশি ভারী হয়ে গিয়েছিল যে 2 টুকরো হয়ে আটলান্টিক ওশানে ডুবতে সময় লেগেছিল মাত্র 2 ঘন্টা। আর এই কারণে কোম্পানিরা জাহাজ নির্মাণের ক্ষেত্রে অনেক চেঞ্জ আনে। বর্তমানে যেসব জাহাজগুলি নির্মাণ করা হয় তাতে খুবই হালকা স্টিলের ব্যবহার করা হয়, কিন্তু সেগুলো খুবই মজবুত। শুধু তাই নয়, বর্তমানে যে কোনো ক্রুজ শিপে কেবলমাত্র স্টিল আর কাঁচ দিয়ে নির্মাণ করা হয়, আর কিছু কিছু ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়ে থাকে। তবে কাঠের ব্যবহার হলে তা খুবই কম। জাহাজের ফ্লোরগুলিতে কাঠের ব্যবহার করা হয়ে থাকে। জাহাজের ওজন কম হলে পানিতে সহজে ভাসতে পারবে। তাছাড়াও দুর্ঘটনাক্রমে যদি নিচে ছিদ্র হয়ে যায়, তাহলে খুব দ্রুত পানিতে ডুবে না। ডুবতে অনেক সময় লাগে, প্লাস টাইটানিকের মতো 2 টুকরোও হয় না। ডুবতে যত কম সময় লাগবে, ওই সময়ের মধ্যেই প্যাসেঞ্জারদেরকে উদ্ধার করা সম্ভব হবে। এছাড়া ক্রুজ শিপগুলোতে লাইফ সেভিং বোটের সংখ্যাও বেশি রাখা হয়। দুর্ঘটনার সময় ওই বোটগুলি কাজে লাগতে পারে, আর এই শিক্ষাটি টাইটানিকের দেখে নেওয়া হয়েছে। কারণ টাইটানিক না ডোবা জাহাজ মনে করার কারণে লাইফ সেভিং বোটের সংখ্যা কম রাখা হয়েছিল, যার কারণে অনেক যাত্রী মারা যায়। বর্তমানে টেকনোলজি আরও উন্নত হয়েছে। এই কারণে নির্মাণ কাজ শুরু থেকে পানিতে নামা পর্যন্ত ভিন্ন ভিন্ন উপকরণের ব্যবহার করা হয়, আর এই কারণে জাহাজ ডুবির ঘটনা দিনকে দিন সংখ্যায় কমতে শুরু করেছে। তবে নাবিকের কিছু ত্রুটির কারণে বিশাল ক্রুজ শিপ কোস্টা কনকর্ডিয়া 2012-তে ডুবে যায়, যা একটি মর্মান্তিক ঘটনা ছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।